ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। আমি শহীদুল আলম, পিতা মৃত ইজ্জত আলী, মাতা আসিরুন্নেসা। ছোটবেলা থেকেই একটু রাজনীতির প্রিয় ছিলাম, রাজনীতির প্রতি আমার যোগ ছিল। আমি রামপুর স্কুল লেখাপড়া করার সময় তখন আমাদের এখানে মিটিং মিছিলে আমি সব থাকতাম। একদিন শেখ কামাল আসলো আমাদের স্কুলে, এসে আমাকে ডাক দিল। ডাক দিয়ে আমাকে মাথা আদায় করে নাম জিজ্ঞেস করো, তোমার নাম কি? আমি বললাম আমার নাম শহীদুল আলম, তুমি করো যে। তারপরে উনি আমাকে খুব আদর করার পরে আমার কাছে মনে হলো যে আমাকে শেখ সাহেবের ছেলে আদর করতে আমার খুব ভালো লাগলো। মনে প্রাণে আমার একটা খুব উৎসাহ জাগলো আমার মধ্যে। তারপর থেকেই স্বাধীন চেতা ৬ দফা আন্দোলনের সবসময় আমি মিটিংয়ে গেছি। অনেক সময় বলতো তুমি আইসো, তখন আমি যদি স্কুলের ছাত্র, আমি ঢাকা ইউনিভার্সিটির আমতলা যেতাম। এইভাবে করতে করতে যখন মানে দেশের অবস্থা খুবই খারাপ অবস্থা, এখানে মানে আর্মিরা আসবে এই বলে আমরা সেই বড় রাস্তা আমরা অবরোধ করি। এখানে একটা কালভার্ট ছিল সেই মালিবাগ বাজার একটু সামনে, সেখানে আমরা সব কালভার্টগুলো ভেঙে আমরা ব্যারিকেড সৃষ্টি করি যাতে আর্মি আর এদিকে না আসতে পারে। তখন আমাদের এই সমস্ত ছেলেপেলেকে জড়ো করে বাগিচাটাক, এটাকে বলে অবদার রাস্তা, এখন অবদার রোড বলে। ওই অবদার কাছে আমাদের একজন ক্যাপ্টেন ছিল। ক্যাপ্টেন আমাদেরকে সবাই, আমাদের সিনিয়র জুনিয়র যে যুবক যারাই ছিল তাদেরকে নিয়ে আমাদের ডেমি রাইফেল দিয়ে আমাদেরকে ট্রেনিং দেওয়া শুরু করলো। ওখানে আমরা ট্রেনিং নেই। ট্রেনিং নেওয়ার পরে একসময় আমরা মার্চ করে সেই বঙ্গবন্ধুর বাড়ি পর্যন্ত আমরা গেছি। আমাদের আন্দোলন চলতেছিল। তারপর 25শে মার্চ রাজারবাগ আমার বাড়ির থেকে প্রায় 3 কিলোমিটার সামনে, তখন এলাকায় অত বসতি ছিল না, অত বাড়িঘরও ছিল না। ওখান থেকে রাজারবাগ থেকে যখন গোলাগুলি শুরু হয়ে গলিগুলি ঠিক আমাদের বাড়ির একটু সামনে খালি জায়গায় বিলের মধ্যে আসা পড়তে শুরু করলো। তারপর যে কে এরপরে যার মতো কে যার যে শুরু করলো, সবাই চলে গেল। তখন আমরা কি করবো চিন্তা করতে থাকতে এক সময় আবার মুক্তিযুদ্ধ শুরু হলো। মুক্তিযুদ্ধ যে করার জন্য তো এখানে আমাদের মে মাসে দিকে শেষের দিকে আমাদের দলনেতা শামসুর রহমান চেঙ্গিস সাহেব উনি আসলেন। আমরা খবর পেলাম, ওনার সাথে কাজ করার জন্য আমরা ওনার সাথে যোগ দিলাম। যোগ দেওয়ার পর উনি আদর করে, আমার নাম আসলে শহীদুল আলম, উনি আমাকে সবসময় শহীদুল্লাহ বলে ডাকতেন। আমাদের এই দলের মধ্যে আমি ছিলাম, আলী রাজা বাবলু ছিল, আবদুল্লাহ ছিল, হাজির রাজ্জাক ছিল, আশরাফ ভাই ছিল, আশরাফ আলী, মোল্লা আব্দুল হাই মোল্লা, তারপরে মকবুল হোসেন, এরা আমরা একসাথে সব কাজ করতাম। যখন যেটার দরকার, এর আগে আমার দলের নেতা বলে গেছে, আমাদের দিয়ে সব কিছু উনি করাতেন, এখানে সেখানে পাঠাইতেন। যা বলতেন ওনার হুকুমে আমরা মেনে চলতাম। এরপরে আমাকে একদিন বললো, তুমি আর উপরে থাকার দরকার নেই। উপরে খুব চেক হচ্ছিল, ছেলেপিলে ধরতে ছিল, মানে আমরা থাকতে পারি না। আমরা কথা বলতাম নিচে বলতে আমাদের ওই তেরমোহনী এলাকায় আমাদের ক্যাম্প ছিল। উনি এসে বললো, তোমাকে এখন আর এই এলাকা থাকা যাবে না, যেহেতু থাকলে তুমি যে কোনো সময় ধরা পড়তে পারো, মারা যেতে পারো, তুমি চলে যাও আমাদের নিচের ক্যাম্পে। তেরমোহনী ক্যাম্পে আমাকে পাঠানো হলো। ক্যাম্পে পাঠানোর পরে ওখানে আমরা থাকতে দিলাম। মাঝে মধ্যে আমাদের আবার উপরে আসতে হতো, উপরে বলতে আবার শহরের মধ্যে আসতাম। আমরা ছিলাম 2 নম্বর সেক্টরের যোদ্ধা। উনি আমাদের ছিল, তখন ছিল খালেদ মোশাররফ, তারপরে আবার মেজর হায়দার থেকেই আমরা ওনার নির্দেশে আবার এখান থেকে সমস্ত এলাকার যত মুক্তিযোদ্ধা ছিল ওনার নির্দেশ চলতো। তো আমাদের চেঙ্গিস খান, আমাদের মানে শামসুর রহমান চেঙ্গিস খান, ওনার নেতৃত্বে আমরা করেছি। আমাকে একদিন বলা হইলো, ঠিক আছে তুমি এখন আবার উপরে আসো। আমি আবার নিচ থেকে উপরে আসলাম। নিচ থেকে বলতে আমাদের নিচের ক্যাম্প থেকে, কারণ ওই এলাকাটা ছিল শত্রুমুক্ত এলাকা, এই জন্য আমরা নিচে ওখানে আমাদের ক্যাম্প ছিল।
ওখান থেকে আসার পর আমাকে বললো ঠিক আছে তুমি একটু আগে আলীরাজা বাবলু বলে গেল যে আমাকে দায়িত্ব দেওয়া হলো মালিবাগ সাব স্টেশন উড়ানোর জন্য। তারপরে আমরা কয়েকজনে মিলে গিয়ে রেখে গেলাম, আমি বাবলু আব্দুল হাই রেখে করে আসলাম। আসার পরে ওনাকে আমি বললাম যে ভাই টিএনটি ওখানে ছিল টিএনটি অফিস, টিএনটি অফিসের ওখান থেকে ছাদের মধ্যে 4-5টা মেশিন গান তাক করা আছে, রাস্তাগুলো এমন সার্চ লাইট মারা আছে যে একটা পিঁপড়া গেল ওখানে দেখা যায়, এমন অবস্থা সার্চ লাইট মারানো আছে। তারপরে কি করা যায়, আমরা গেলাম, যাওয়ার পরে ওখানে একটা বানায়া আমাদেরকে দিল, দিয়ে বললো যে 2 মিনিট তুমি সময় পাবা। আমি আমার ইয়েকে বললাম ভাই 2 মিনিটে কি আমরা ওখান থেকে সরে আসতে পারবো? তো 2 মিনিট কত বড় তুমি আন্দাজ করতে পারবো না, তুমি যাও। তো আমি গেলাম, যায়া আমার সাথে বাবলু ছিল, আব্দুল হাই ছিল, রাজ্জাক ছিল, তা আশরাফ আলী ছিল। ওরা এক একজন এক এক জায়গায় আমাকে সেভ করার জন্য ওরা দাঁড়াই পড়লো। বাবলু ছিল মালিবাগ বাজারের মুখে, আব্দুল হাই ছিল সামার ইঞ্জিনিয়ার ওখানে বলে একটা ছিল জায়গা ছিল, ওখানে দাঁড়াইলো। রাজ্জাক সাহেব মানে চারপাশে আমাকে গার্ড দেওয়ার জন্য যাতে আমার কোনো রকম ক্ষতি না হয়। আমি গেলাম, যাই এখন একটা নেট ছিল, নেটটা ভাঙলাম। এই বানানো একটা ছিল লম্বা বা প্রায় 18 থেকে 20 ইঞ্চি লম্বা, 6 ইঞ্চি চওড়া। ওইটা আমি আস্তে করে নেটটা ভেঙে ঢুকাইলাম। ঢুকানোর পরে তারপরে ফিউজে আগুন দেওয়ার আগে হঠাৎ করে দেখলাম অনেকগুলি রিক্সাওয়ালা কথা বলতে বলতে আসতে আসতে। আমি বললাম খুব একটা জোরে না, বললাম তোরা গেলি, কথা শুনে তারা তাড়াতাড়ি সরে যায়। তারপর আমি ফায়ার করি। ফায়ার করার পরে যখন ফিউজটা জ্বলে আমার গায়ের উপরে পড়ছে, ঠিক তখনই আমি আস্তে করে একটা দৌড় দিছি। দৌড় দেওয়াতে ওই পাশ থেকে আব্দুল হাই আমাকে বলতেছে হাত ইশারা করে, খবরদার দৌড় দিস না, দৌড় দিস না, মানে আমাকে দেখাচ্ছে ওখান থেকে ফায়ার হবে, গুলি হবে। তা ওর কথা শুনেই আমি আস্তে করে আর দৌড় দিলাম না, আস্তে আস্তে হেঁটেই আসলাম আসার কাছে। ও বলতেছে আব্দুল হাই তুই ঠিক মতো ফায়ার করতেছিস, এখনও কেন হচ্ছে না, বাস্ট কেন হচ্ছে না? আমি কই ভাই আমি ঠিক মতোই ফায়ার করেছি, যখন আমার গায়ে ফিউজে এসে উঠছে জ্বলে তখনই আমি ঠিক দৌড় দিছি, এর আগে আমি আসি নাই। এই কথা বলতে না বলতে করতেই এমন জোরে আওয়াজ হলো, সমস্ত ছিঁড়ে মেরে সমস্ত এলাকার যে ওখানে অনেকেই গরু পালতো, গরু মানুষ ঢাকা শহরটা জাম করলো। জাম করার পরে আমরা তো আসলাম, আসার পরে নিজেরা মুখটা ঢেকে ফেললাম। আমাদের নিজের সেফটির জন্য আমাদের একটা পিস্তল দিয়েছিল, 3-2 একটা পিস্তল রিভলভার দিয়েছিল, যাতে আমাদের কোথাও কেউ আটকালে যেন আমরা সেফলি আসতে পারি। তো আমরা আস্তে আস্তে আমরা চলে গেলাম। এসে দেখি আমাদের এক সাথী বাবলু মিয়া নাই, বাবলুকে পাচ্ছি না। কারণ আমাদের সাংকেতিক চিহ্ন ছিল, শব্দ ছিল, আমরা যদি কেউ হারা যায় এক হাতে 3টা তালি দিব, 3টা তালি দিলে ওই পক্ষ যদি বুঝতে পারে সে আমাদের 3টা তালি দেবো, আমরা তখন আশ্বস্ত হবো যে আমাদের সাথী আছে। তারপরে আমরা এসে কিছু দূরে এসে আমরা 3টা তালি দিলাম। তারপরে কিছুক্ষণ পরে দেখা আবার 3টা তালি আওয়াজ হলো, বুঝলাম যে আমাদের বাবলু এসে আমাদের সাথে এসে আসতেছে। তারপরে এই অপারেশন করে আসলাম। আসার পরে আমাদের দিল যে ঠিক আছে। এরপরে আবার আমাদের নির্দেশ দেওয়া হলো তোমরা এবার চলে যাও, আবার নিচে থাকার দরকার নেই। কিছুদিন থাকার পরে আবার আমাদেরকে পাঠালো, শহরে পাঠালো। তার মেন আমরা খিলগাঁও এলাকায় অবস্থান করতেছিলাম। এমন সময় পাইলাম যে কেরানীগঞ্জে 2টা যে ফাইটার প্লেন গুলি করে ভূপাতিত করা হয়েছিল, সে একটা ক্যাপ্টেন আমরা অক্ষত অবস্থায় ওনাকে পেলাম। ওনাকে নিয়ে আমরা আসলাম, আয়সা নিচে নিয়ে আসলাম। নিচে বলতে আমাদের এই যে তেরমুনি যে ক্যাম্প আছে, ওই এক মাতবর বাড়িতে, যে ওই হরজত আলী মাতবর বাড়িতে আমাদের ক্যাম্প ছিল, সেই ক্যাম্পে এনে আমাদের কমান্ডার চিকিৎস খান ওনার কাছে আমরা দিলাম, বুঝালাম। বোঝানোর পরে ঠিক আবার থাকতেছি, কারণ একটা অপারেশন করার পরেই উনি বলতেন যে তোমরা আর ওখানে যাবা না, কিছুদিনের জন্য আমাদেরকে নিচে সেফলি রাখা হতো। এবার করতে করতে আবার তেরমুনিতে একটা যুদ্ধ হয়। তেরমুনি যুদ্ধে আমরা হঠাৎ করে আমরা ক্যাম্পে আসি, খবর এলো যে এরকম করছে, মানে আর্মি পুরা এলাকা কর্ডন করে ফেলছে, পুরো এলাকা জ্বালাই দিচ্ছে। তা আমরা দৌড়ে যার যা ছিল, আমাদের তো রাইফেল ছিল, 3 রাইফেল ছিল, আমরা দৌড়াই গিয়া একটা রাস্তা ছিল, ওই রাস্তার 2 পাশে আমরা অ্যাম্বুশ করে নিলাম। করার পরে এরপরে যখন ওই আর্মিরা পাক বাহিনীরা টেসার রাউন্ড মারতেছে, এমনি গুলি করতেছে, গুলি করে করে ওখানে গ্রাম, তো গ্রামে খড়ের ছিল, খড়, ওই খড়ের আগুন লাগাইছে, আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। জ্বলার পরে আমরা একটু আগে দিকে বাড়তে থাকলাম। এমন সময় ইয়াদ আলী কমান্ডার ছিল, তখন সে প্রথম একটা LMG পায়। তৈব আলী কমান্ডার, সে তো প্রথম একটা LMG পায়।
সে দৌড়ায় এসে একটা মসজিদের ছাদে উঠে ওখানে সে আবার একটা ব্রাশ করার পরে প্রায় 7টা এই পাক বাহিনী ওখানে আহত হয়ে ওখানে নদীতে পড়ে, ওখানে তুলগুনি যে নদীটা বালু নদী, ওখানে পড়ে যায় করে। এরপরে ওরা সব ভাগো বলে সমস্ত চলে যায়। সব চলে যাওয়ার পরে কিছুদিন আমরা চুপ থাকার পরে আবার আমাদেরকে বলা হইল একসাথে সবাই, আমি রাজ্জাক, বাবলু, আব্দুল ভাই, আশরাফ আলী, মকবুল, ওরা সব একসাথে ছিলাম। আরেকবার মকবুল বলে যে ছেলেটা, ওদের বাড়িতে আমরা উপরে থাকলে, যখন উপরে থাকতে বলতে আমরা শহরে থাকলেই আমরা ওদের বাড়িতে সমস্ত একবার আমরা অনেকগুলি রাজাকার ধরে আমরা 13টা রাইফেল উদ্ধার করি। 13টা রাইফেল উদ্ধার করে আমরা এই রাইফেল রাখবো কোথায়? আমরা এই মকবুলদের বাড়িতে নিয়ে একটা কবরের মতো খুদে সেটার মধ্যে আবার আমরা এই রাইফেলগুলি রেখে দেওয়ার পরে ওই রাজাকারগুলিকে কিছু রাজাকারকে আমরা আবার গুলি করে মেরে ফেলি। আর কিছু রাজাকার, 2টা রাজাকার যিনি কমান্ডার, যিনি আমাদের সহযোগিতা করছিল, আমাদের চেঙ্গিস সাহেবের কাছে আমাদের কমান্ডারের সাথে যে চুক্তি করছিল যে কোনো লোক আছে আমরা অস্ত্র সমর্থন করবো, ওনার কাছে আমরা ওনাকে জমা দিই। তারপর ওই রাইফেল এখন নিতে হবে। কীভাবে নিতে হবে? আমরা রাত্রে আবার আমাদের সাথে মনসুর সেই আমরা আবার এসে মকবুলদের বাড়ির সেই মাটি খুঁড়ে আবার সেই 13টা রাইফেল নিয়ে সবাই একটা করে রাইফেল কাঁধে নিয়ে তখন আমি ছিলাম। তারপরে আমাদের কাউসার ভাই ছিল, আমাদের রাজ্জাক সাহেব ছিল, বাবলু ছিল, আমরা সবাই তখন মোটমাট 13 জন লোক 13টা রাইফেল নিয়ে পালাচ্ছি। আবার ক্যাম্পের দিকে যাচ্ছি, আমরা নিচে আমাদের তেলমোহনের দিকে যাচ্ছি। এমন সময় মনসুর বললো, দেখো যে আমাদের ঢাকা শহর চারিদিকে ট্রেন্স করা ছিল, সমস্ত আর্মিদের ট্রেন্স করা ছিল, এই তোমরা একসাথে গেলে হয়তো ওরা ব্রাশ করবে, ফায়ার করবে, মরে যাবা। তোমার রাস্তা দিয়ে পার হইতে আমরা একটা বাড়ি একজন করে আমরা ওই রাস্তাতে এই বাসায় একটা বাড়ি আছে, এইভাবে পার হয়ে আমরা এই রাইফেলগুলি আমরা নিয়ে যাই এবং আমাদের ক্যাম্পে আবার আমরা জমা দিই। তারপরে এইভাবে করে ঠিক তার কিছুদিন পরেই, এটা ছিল নভেম্বরের শেষের দিকে, তারপরে যুদ্ধ শেষ হইতে তারপরে ডিসেম্বর আসলো। আমরা এত কষ্ট করেই করছি। আর আমার সবচেয়ে বেশি কষ্ট শেষেই কথাই বলবো, আজকে আমাদের দেশে মানে ভুয়া মুক্তিযুদ্ধের শেষ নেই। আমার সাথে সবচেয়ে বেশি কষ্ট লাগে যারা আমরা জীবন বাজিয়ে রেখে এগুলি করলাম, এত কষ্ট করে যুদ্ধ করলাম। আজকে যদি আমি বাপের বড় ছেলে ছিলাম, আজকে যদি আমি যুদ্ধে মারা যেতাম, আমার কি অবস্থা, তো কোনো কিছু থাকতো না। এই ভুয়া মুক্তিযুদ্ধের যেন সরকার একটা ব্যবস্থা নেয়। আমরা বহু কষ্টে, বহু ত্যাগের বিনিময়ে যুদ্ধ করেছি, স্বাধীন করেছি। আমাদের প্রজন্মকে আমরা একটা দেশ, একটা মানচিত্র উপহার দিয়েছি। তারা যেন এটাকে রক্ষা করে, তারা যেন মেনে চলে। আমরা দেশ মুক্ত করেছি, স্বাধীন করেছি। তোমরা যেন যার দেশদ্রোহীদেরকে যেন তোমরা ঘৃণা করো, এই আমার আশাবাদ। তুমি মিশেছ মোর দেহের শানে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, মিশেছ মোর দেহের শানে, তুমি মিলেছ মোর প্রাণে মনে। তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা।